ধন্যবাদ সুধীমণ্ডলী। যে যেখানে বসে আমার এই ভিডিওটি দেখছেন, আপনাদের সবার জন্য আমার শুভকামনা। প্রকৃতপক্ষে অনেকদিন পরে ভিডিও করতে আসলাম। কিছু বিষয়ে আমার কিছু ঘটনার পরিপ্রেক্ষিতে নিজের ব্যাখ্যা, আমার নিজেকে পরিষ্কার করার জন্য মূলত কিছু ব্যাখ্যা প্রদানের জন্য আজকের এই ভিডিওটি তৈরি করতে বসেছি। অনেকগুলি বিষয় আছে যেগুলি আমি ধীরে ধীরে পরিষ্কার করার চেষ্টা করব, কিন্তু আজকের ভিডিওটি হচ্ছে যে আমি কেন মামলা দিলাম। আমি যে ডাক্তার প্রাণগোপাল দত্ত এবং তার কিছু অনুসারী গ্রামের ভিতর বা তার ভাই ব্রাদারদের যারা বিভিন্ন রকমের অপকর্মে লিপ্ত ছিলেন, তাদের বিরুদ্ধে যে আমি মামলা দিলাম, সে মামলাগুলি আমি কেন দিলাম? কারণ আমি এগুলি হারতে বসেছি, বা এরকম একটা সমাজে প্রচলিত হয়ে গেছে যে মামলাগুলি আমি হারতে বসেছি। সেগুলি নিয়ে আমার অবস্থানটা পরিষ্কার করার জন্য মূলত আজকের এই ভিডিওটি আমি তৈরি করছি। আপনারা মনোযোগ দিয়ে শুনবেন অনুগ্রহ করে। অ্যাকচুয়ালি প্রকৃতপক্ষে যখন মামলা দিয়েছিলাম, তখন অন্য কোনো কিছু উদ্দেশ্য ছিল না। শুধু একটা উদ্দেশ্যই প্রথমত ছিল যে হয়তোবা মামলা দিলে মান-সম্মানের উপর আঘাত আসছে, এই কথা চিন্তা করে তারা হয়তোবা সমাধানের জন্য বসবে। মূলত এটি এক্কেবারে প্রকৃত কারণ, যে সমাধানের জন্য বসানোর উদ্দেশ্যেই বা সমাধানের করার উদ্দেশ্যেই মামলা দেওয়ার উদ্দেশ্য ছিল। আমি আশেপাশে কোথাও তাকাই নাই। তখন প্রাণগোপাল দত্ত প্রবল প্রতাপে উনি ক্ষমতায় আসীন ছিলেন। আমি সেই ভয় পাই নাই। আমার ইচ্ছে ছিল যে শুধুমাত্র তাদেরকে বসতে বা সমাধান করতে বাধ্য করাটাই ছিল আমার উদ্দেশ্য। কিন্তু দুর্ভাগ্যবশত সেটা হয়নি। উনারা মামলা লড়াই করবেন বলে উনারা কালক্ষেপণ করে এ পর্যন্ত এসেছেন। আরেকটা বিষয় হচ্ছে যে অফিসিয়ালি প্রতিবাদ করা। আমাদের মধ্যে কখনো কখনো এমন হয় না যে দেখা যায় দুই পক্ষ কথা বলছে, বা একজন একটা ঘটনা ঘটেছে, মানে কিন্তু সেটার জন্য কেউ প্রতিবাদ করলো না। অ্যাকচুয়ালি গ্রামে শুধু আমি নই, গ্রামে অনেক ঘটনা ঘটেছে, চান্দিনাতে গ্রামে, মইসাইল, যেগুলিতে অফিসিয়াল কোনো প্রতিবাদ হয় নাই, যার কারণে এগুলির কোনো রেকর্ড নাই, এগুলিকে সাস্টেন করানো যাবে না ভবিষ্যতে। আমি সেই অফিসিয়াল, আমি যে প্রতিবাদটা করলাম, অর্থাৎ কেউ যদি আমাকে কখনো প্রশ্ন করে যে এই যে এই অপকর্মকারীরা বা এই দুষ্কৃতিকারীরা এত কিছু করেছে, আপনি কখনো প্রতিবাদ করেছেন? হ্যাঁ, আমি তো আনঅফিসিয়ালি অনেক প্রতিবাদ করেছি। সেটা তো সাস্টেন করানো যাবে না, সেগুলিকে ঝগড়ার মানে বিষয়বস্তু হিসেবেই থেকে যাবে। এখন মামলার কাগজটা দেখিয়ে ওই ব্যক্তিকে এটা প্রুভ করা যাবে, ইয়েস আই ডিড, আমি আমার প্রতিবাদটা করেছিলাম, এই দেখো মামলা দিয়েছিলাম। এটা এক ধরনের অফিসিয়াল প্রতিবাদ হিসেবেও ধরে নিতে পারেন। এটার কারণও মামলা দেওয়া, এটাও একটা কারণ, বা এটা একটা সাকসেস বলতে পারেন, যে সবাই অফিসিয়ালি প্রতিবাদ করতে পারে না। আমি প্রাণগোপাল দত্তের মতন একটা হাতির বিরুদ্ধে অফিসিয়ালি প্রতিবাদ করেছি, সে ক্ষমতায় থাকা অবস্থায়। আরেকটা কারণ, এটি একটি দালিলিক প্রমাণ। আমাদের গ্রামে এমন হতো না আগে, ২০০-২৫০ বছর আগে যখন দলিল সিস্টেম ছিল না, জমি জমা রেজিস্ট্রির ক্ষেত্রে মুখোমুখি হয়ে যেত, এখান থেকে জটিলতা তৈরি হতো। আমি বিক্রি করছি, আমি বিক্রি করি নাই। তখন এই ঝগড়াঝাটিগুলি নিরসনের জন্য ওই সময় ব্রিটিশ সরকার দলিল সিস্টেম বা দলিল প্রথা প্রচলন করলেন এবং সেটাকে রেকর্ড করলেন, রেকর্ডিং সিস্টেম করলেন, যেটা আমরা এখনো সাব রেজিস্ট্রি অফিসে গিয়ে রেকর্ড করি। তো সেই রেকর্ডিং সিস্টেমটা হচ্ছে এইখানেও এটার একটা, এখানেও এটা একটা রেকর্ডিং সিস্টেম। রেকর্ডিং সিস্টেম কারণ যখন আজ থেকে ২০, ৫০, ১০০ বছর পরে আমার জেনারেশনের সাথে এই কংস মামা তথা প্রাণগোপাল দত্ত তার জেনারেশনের কারুর বা গ্রামের কারুর সাথে কারুর ভবিষ্যতে কখনো কোনো দ্বন্দ্ব তৈরি হবে, কনফিউশন তৈরি হবে যে প্রাণগোপাল দত্ত খারাপ লোক ছিলেন, সে কনফিউশন নিরসনের জন্য এটা একটা উত্তম উত্তম মাধ্যম, এটা একটা যোগ্য মাধ্যম প্রমাণ যে প্রাণগোপাল দত্ত একজন খারাপ লোক ছিলেন।
এই যে প্রমাণ, উনি সজল কুমার করকে রাস্তায় ফেলে পিটিয়েছেন ওপেন। উনি সজল কুমার করকে নির্দেশ দিয়ে, তার চেলা চামুন্ডাদের নির্দেশ দিয়ে তার মালামালগুলি লুটপাট করে নিয়ে গেছিলেন, তার নামে মিথ্যা মামলা দিয়েছিলেন। ওই মামলার রায়ের কপিতে স্পষ্টভাবে উল্লেখ আছে প্রাণগোপাল দত্ত তার রাজনৈতিক প্রতিপক্ষকে হেয় করার জন্য, রাজনৈতিকভাবে শায়েস্তা করার জন্য এই মিথ্যা মামলার অবতারণা করেছেন। এই কাগজটা তৈরি হতো না যদি আমি মামলাগুলি না দিতাম বা মামলার রাস্তায় না যেতাম। 100 বছর পরেও এই কাগজ প্রমাণ করবে প্রাণগোপাল দত্ত এবং তার এই চেলা চামুন্ডারা, এবং নাম মেনশন করে 16-17 জন লোক, তারা খারাপ লোক ছিলেন, ভালো লোক ছিলেন না। সে সময় আমি থাকবো না, আমার এই কাগজটা থাকবে। আর একটা বড় বিষয় ছিল মান সম্মানের উপর আঘাত। ভাবছিলাম যে এখানে কতগুলি শিক্ষক আছেন, যখন তারা দেখবেন যে তাদের মান সম্মানে হয়তো বা তখন আঘাত লাগবে, কারণ এটার পরে তাদেরকে যেতে হবে কিছু উকিলের কাছে, কিছু পেশকার, মুহুরি, এমনকি ম্যাজিস্ট্রেট। এরা কখনো কখনো স্কুলে পড়েছেন, কখনো কখনো ছাত্র ছিলেন, হয়তো দেখা যাবে তাদেরই কারো না কারো ছাত্র ছিলেন। এই উকিল, মুক্তার, পেশকার, পিয়ন, ম্যাজিস্ট্রেট থেকে শুরু করে সবাই, এই লোকগুলির কাছে, এই মাস্টারকে তাদের ছাত্রের কাছে গিয়ে বলতে হবে আমি একটা চুরির মামলায় এসেছি তোমার কাছে। যে হয়তো ওই ম্যাজিস্ট্রেটটাই তার ছাত্র ধরে নিলাম, কথা প্রসঙ্গে ধরে নিলাম। একটা মাস্টার কি করে গিয়ে তার ম্যাজিস্ট্রেট ছাত্রের কাছে বলবে আমি তোমার কাছে একজন চুরির মামলায় এসেছি, বা উকিলের কাছে গিয়ে বলবে চুরির মামলায় এসেছি, আমি চুরি করেছি, এটা কি করে বলবে? হ্যাঁ, চুরি উনি স্বীকার না করলেও উকিল বা ম্যাজিস্ট্রেট সাহেবরা বুঝতে পারেন, ওনারা চোখ দেখলেই বুঝতে পারেন। ভাবছিলাম যে এই ধরনের মান সম্মান এই পর্যন্ত বোধহয় যাবে না মামলাটা, তাদেরকে কাঠগড়া পর্যন্ত যাওয়ার আগেই তারা হয়তোবা সমাধানের রাস্তা খুঁজে বের করবেন। অ্যাকচুয়ালি যতগুলি ঘটনাই বলি না কেন, সবগুলির ঘটনারই পিছনের উদ্দেশ্য কিন্তু একটাই, যে সমাধানটা হয়ে যাক এবং একটা গ্রহণযোগ্য সমাধান হোক। কিন্তু এতগুলি মাস্টার, এতগুলি শিক্ষিত ব্যক্তি, সবাই অলমোস্ট শিক্ষিত ব্যক্তি সেখানে, এমনকি 2-1 বইয়ের ব্যবসায়ীও আছেন যারা সারা জীবন সাহিত্য উপন্যাস নিয়ে কাজ করেছেন, মানবতা নিয়ে কাজ করেছেন, তাদের ভিতরে বিন্দু মাত্র অপমানবোধ জন্মায় নাই। তারা মামলাগুলি বহন করেছেন। এখন আবার তারা মামলাগুলি কোর্টে, আমি একটা পর্যায়ে এসে স্টপ হয়ে যাওয়াটাকে তারা গ্রামে বড়াই করে বলে বেড়াচ্ছেন যে আমি মামলা হেরে গেছি। মনে রাখবেন, ফৌজদারি অপরাধ কখনো তামাদি হয় না, চলতেই থাকে। আমি যতদিন মারা না যাব আর যতদিন আমি শেষ না করব, ততদিন ফৌজদারি মামলা শেষ হবে না। কিন্তু তারা গর্ব করে বলেন মামলা শেষ হয়ে গেছে, আমরা জিতে গেছি। এখনো তো ম্যাজিস্ট্রেট কোর্টের দরজাই শেষ হয় নাই। তারপরে জজ কোর্ট আছে, হাইকোর্ট আছে, সুপ্রিম কোর্ট আছে, কত জায়গা বাকি রয়েছে, আপিল বাকি রয়েছে, সবকিছুই তো বাকি আছে, রিভিশন বাকি আছে। 4টা-5টা মামলা, সব শেষ হয়ে যাবে? সব আপনারা ম্যানেজ করে ফেলতে পারবেন? ইম্পসিবল। যতদিন বাঁচবেন মামলাগুলির জন্য, ততদিন আপনাদের রাতের ঘুম নষ্টই হবে। এবং আমি সজল কুমার কর সেভাবেই চলবো আপনাদের সাথে। ইঁদুর বিড়াল খেলা দেখেছেন না? কয়দিন ছাড়বো, আবার কয়দিন ধরে টান দিব। ঘুড়ি যেভাবে উড়ায় সেরকম। কখনো কখনো ঢিল দিতে হয়, আবার কখনো কখনো টান দিতে হয়, তাতে ঘুড়ি উপরে ওঠে। এই মামলা সারা জীবন থাকবে, আমার মৃত্যুর সমাধান যদি না হয়। হ্যাঁ, যে কোনো দিন, যে কোনো সময় সমাধানের জন্য আমি প্রস্তুত, কিন্তু যতক্ষণ সমাধান না হবে মামলা থাকবে, মামলা লড়াইও করব, যতবার খুশি ততবার আপিল করব। মামলা সমাধান ছাড়া মামলা শেষ হবে না, যতই খুশি হন না কেন। আরেকটি বিষয় হচ্ছে, এই মামলার পরে অনেকের ভিতরে চরিত্রের বহিঃপ্রকাশ হয়েছে। যেমন ধরেন, ওই যে বললাম যে এতগুলি শিক্ষক, তারা আসলে কিভাবে নিজেদের কর্মকাণ্ডগুলিকে, তারা এই যে চুরি করলেন, এরপরে তাদের রিয়াকশনটা কি, মামলা দেওয়ার পরে অনেকগুলি লোকের রিয়াকশন দেখতে পেলাম। মানে সবচেয়ে ভালো দেখতে পেলাম মাস্টার কজনের, প্রায় 5 থেকে 6-7 জন মাস্টার আছে, শিক্ষিত ভদ্রলোক আছে,
এবং বিশিষ্ট ব্যবসায়ী আছে, বললাম তো বই ব্যবসায়ী আছে। সবার ভিতরের যে মানে উপরে উপরে ভালো দেখায়, ভিতরে ভিতরে যে তাদের মন মানসিকতাগুলি কি, সেগুলি তখন বহিঃপ্রকাশ হয়ে গেল। অনেকে আমার সাথে ভালো, আবার প্রাণগোপাল দত্তের সাথেও ভালো। এটার পরে মোটামুটি একটা সেগ্রিগেশন হয়ে গেল, আসলে কার সাথে ভালো সে। সে প্রাণগোপাল দত্তের মতন খারাপ লোকের সাথেই সে ভালো, এটাই প্রকাশ পেয়ে গেল। এবং আরেকটা ফ্যান্টাস্টিক ব্যাপার হচ্ছে চরিত্রের বহিঃপ্রকাশ, যাদেরকে আমি সাক্ষী দিয়েছি। মোটামুটি 10 জন সাক্ষীর মধ্যে 2-1 জন তো মারাই গেছেন, আর 2-1 জন ছাড়া 8-9 জন সাক্ষী সবাই বিক্রি হয়ে গেছেন। সবাইকে তারা কিনে নিয়ে গেছে। সবাই এখন আমার থেকে দূরে সরে গেছে। আমার সবচেয়ে ঘনিষ্ঠ, বিশ্বস্ত, দীর্ঘদিনের মানে বন্ধু, কাকা, মামা, যারা চাক্ষুষ সাক্ষী ছিলেন, সবাই বিক্রি হয়ে গেছে। সবাই এই যে যদি আজকে মামলা না দিতাম, তাহলে এই লোকগুলি আমার ভিতরে চিরদিন থেকে আমার ক্ষতি করত, আমি বুঝতে পারতাম না। আজকে যখন কোর্টে গিয়ে তাদেরকে এই অপরাধকারীদের বিরুদ্ধে যখন দাঁড়িয়ে কথা বলতে হবে, তখন তারা আমাকে ছেড়ে চলে গেছেন। তাহলে মামলা না দিলে তো এরা আমার সাথেই থেকে যেতেন এবং আমার ভিতরে থেকে আমার ক্ষতি করতেন, বিভীষণের মতন, মীর জাফরের মতন, বা আরো অনেকের মতন, অনেক বিশ্বাসঘাতকের মতন ক্ষতি করতেন। তাহলে এটা ভালো হয়েছে না মামলাগুলি দেওয়ার পরে? এটাও একটা উপকার হয়েছে আমার, বলতে পারেন, বা এটাও আমার একটা জয়, ওয়ান কাইন্ড অফ। আরেকটা হচ্ছে সাক্ষীদের। এই যে অপরাধকারীরা অপরাধ করলেন, তারা সাক্ষীদেরকে ম্যানেজ করার জন্য আমার এই কাকা, মামা, ভাই, বন্ধু, তাদেরকে নানান রকম ভাবে ফ্যাসিলিটেট করেছেন। তারা এখন অনেক ভালো আছেন। অনেকে ভালো ভালো ব্যবসাপাতি করছেন। হ্যাঁ, ফোর্স কোয়ার্টার জাতীয় ব্যবসাও কথা শোনা যায়। ফোর্স কোয়ার্টার তৈরি করেছেন তারা। তারপরে এগুলি কি বলে, গ্রামে কিছু ব্যবসাপাতি আছে, হিসাব নিকাশ আমি বুঝি না ভালো, বাট করেছেন তারা। আর অনেকে জমি ভালো দামে বিক্রি করেছেন। সোজা কথা হইলো, আর্থিকভাবে বিভিন্ন জনে বিভিন্নভাবে বেনিফিটেড হয়েছেন। তো এটাও তো একটা কাজের কাজ হয়েছে। গরিব মানুষ, কাজ করে খেতে পারতি না, এখন টাকার জন্য, 500 টাকার জন্য পিছন পিছন ঘুরতি, এখন তাদের কাছ থেকে ফ্যাসিলিটেড হয়ে ভালো খাওয়া দাওয়া করতে পারেন। হইলো, আমার না হয় কিছু হইলো না, তাদের তো কিছু হইলো। ক্ষুদ্র হলেও এটা একটা জয়, এটা একটা এটা একটা প্রাপ্তি। সর্বশেষ আসি বিচার পাওয়ার আশা। এই বাংলাদেশের বিচার বিভাগের বিশেষ রিপুটেশন আছে। দীর্ঘ 20 বছর ধরে, 25 বছর ধরে যদি অ্যানালাইসিস করি, তাহলে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বাংলাদেশ, তার মধ্যে বিচার বিভাগও আছে। কত মামলার কত আসামি বিচার পায় না, আমিও না হয় পাবো না, কিন্তু এরপরেও আমি আশাহত হব না, চেষ্টা চালিয়ে যাব। আমি চেষ্টা চালিয়ে যাব, কখনো না কখনো যদি পাই। যতদিন বাঁচবো বিচার কোনো না কোনো টেবিলে তো পাবো। একজন না একজন কোনো বিচারক তো এমন আসবেন, যিনি সত্যের জন্য কাজ করবেন। সবাইকে তো আপনারা ম্যানেজ করতে পারবেন না। আমার দীর্ঘ 25-26 বছরের প্রফেশনাল লাইফে আমি অনেক দেখেছি, অনেক বাঘা বাঘা সচিব, কমিশনারদেরকে হেরে যেতে দেখেছি, কিন্তু আবার এমন অনেক কমিশনার, সচিব, ডেপুটি সেক্রেটারি, সেক্রেটারি পেয়েছি, যারা তাদের কাজটাকে ডেডিকেশনের সাথে করেছেন। মূলত এই ধরনের ত্যাগী সচিবদের জন্য বা ত্যাগী অফিসারদের জন্য সমাজ এখনো টিকে আছে, সরকার ব্যবস্থা টিকে আছে। সবাই খারাপ হবে না। আমিও আমার এই সামনের দীর্ঘ পথযাত্রায়, যতদিন ঈশ্বর আমাকে বাঁচিয়ে রাখবেন, কোনো না কোনো দিন সে চলার পথে 1-2 জন বিচারক আমি অবশ্যই পেয়ে যাব, যারা আমাকে সুবিচার দিবেন। আমাকে সেদিন কোনো ম্যানেজ করতে হবে না কাউকে। সেদিন কোনো উকিল, আমার উকিল বিক্রি হয়ে গেলেও উনি মানবেন না। এবং আমার দীর্ঘ পথে পরিক্রমায় আমি এরকম অনেক বেশি পেয়েছি। মানুষ চেয়েছে আমি ফেল করি, কিন্তু আমার প্রচেষ্টা, আমার ইচ্ছা, আমার সদিচ্ছা, আমার সততা আমাকে সাকসেসফুল করে তুলেছে। সেজন্য বিচার পাই নাই বলে এখন আপনারা যে বিজয় উল্লাস করছেন, এটা ঠিক না। আমি কোনো না কোনো দিন বিচার পাবো, এবং সেদিন আপনাদের জেল হবে।
যত ছাত্র দেখছেন, যত ছাত্র পড়িয়েছেন, সবাই দেখবে উত্তম মাস্টার, প্রভু মাস্টার, বিকাশ ডাক্তার, তথাকথিত বিকাশ ডাক্তার, সমর সিং, শঙ্কর চক্রবর্তী, এই না আমাদের স্যার ছিল, ওই তো এই লোকটা আমাদের স্যার ছিল রে, কিরে চুরির দায় জেলে যাচ্ছে। এই দিনটার জন্য অপেক্ষা করেন, আমি অপেক্ষা করব আজীবন। আমার তো হারাবার কিছু নাই, আমি যা হারাবার হারাই ফেলছি। এখন হয়তো বা বলতে পারেন তোরে মেরে ফেলবো, হ্যাঁ মারতে তো পারেনি, আমি তো সারাক্ষণ মাথায় কাপড়ের কাপড় বেঁধেই চলি। আমার মৃত্যু এবং আপনাদের কর্মকাণ্ড সে নিয়ে আরেকটা ভিডিওতে দীর্ঘ আলোচনা করব। মৃত্যু নিয়ে ভয় পাই না সজল কুমার কর। আজকের ভিডিওটি এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন। অত্যন্ত দুঃখিত যদি কারোর সময় নষ্ট করে থাকি, এগুলি নিতান্তই আমার ব্যক্তিগত চিন্তা ভাবনা এবং কথা। এগুলি নিয়ে বিরক্ত না হয়ে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই যে যেখানে থাকেন সবাই ভালো থাকবেন।